সকাল সকাল স্বামীকে এমন তিক্ত বাক্য শোনাতে কষ্ট হচ্ছিল, অনুশোচনা হচ্ছিল, তবুও শোনালো নিশাত। সে যে অপারক, আর কত সহ্য করবে? ওদিকে ওই মেয়েটা যে জীবন্ত লাশে পরিণত হচ্ছে। নিশাত অর্ধাঙ্গের দিকে এক ঝলক তাকিয়ে ধিমি পায়ে সেতা হতে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ছাদের দরজা পেরিয়ে নেমে গেল ছাদ হতে। এত বড় এই ছাদে হুট করে সম্পূর্ণ একাকী হয়ে পড়ল জাওয়াত। কর্ণপথে তখনও ভেসে ভেসে উঠছে, এই তুমি কিনা মায়ের ছেলে? হ্যাঁ, সেম অন ইউ। আজ যে আচরণ বোনের সঙ্গে করছো না, একদিন সে আচরণ পাল্টা তীরের ন্যায় তোমার বুকে বিদ্ধ না হয়। বি কেয়ারফুল মিস্টার জাওয়াত কায়সার। বিয়ে হয়েছে প্রায় 2.5 মাস, তোমাকে কিংবা বাবাকে ফোন করার সৎ সাহসও সঞ্চয় করে উঠতে পারছে না। আসলেই কি তাই, নাকি অভিমানে চিরতরে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? এতগুলো প্রশ্নের ভূমধ্যসাগরে হাবি খাচ্ছে জাওয়াত। কোথায় মিলবে সকল প্রশ্নের স্থায়ী ঠিকানা? নিশুতির রাত, শীতাংশু জল জলের রূপে উপস্থিত অন্তরিক্ষের বক্ষ গহ্বরে। গোটা শহরের আজ এ মুহূর্তে গভীর ঘুমে অচেতন হয়ে থাকার কথা, কিন্তু নয়। বিশেষ রজনীতে ঘুমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সজাগ মুসলিম বিশ্ব। ঘরে ঘরে জ্বলে উঠেছে আলোর উৎস। ব্যস্ত সময় পার করছে প্রতি ঘরের মা ও বোনেরা। পুরুষেরা কেউ ঘুম থেকে উঠে পড়েছে, কেউ বা আধঘুমে জাগ্রত, উঠবে এমন তোর ভাব। জনাব মহিজ হাসানের বাড়িতেও একই চিত্রের দেখা মিলছে। মোমেনা বেগম, জান্নাত ও উক্তি ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। মোমেনা বেগম মেঝের ঘরটিতে প্লাস্টিকের স্বল্প উঁচু মোড়ায় বসে খাবার সামগ্রী কুচগাছ করে 2 পুত্রবধূর হাতে তুলে দিচ্ছেন উনি। ওরা খাবারের বাটি হাতে নিয়ে রাখছে স্বল্প দূরত্বে মেঝেতে বিছানা মাদুরে। কর্মরত মোমেনা বেগম এক পর্যায়ে ছোট পুত্রবধূকে শুধালেন, ছোট বউ মহিজ উঠছেনি? উক্তি ঘুরে তাকালো, হাতের ইশারায় বলল, ডেকে এনেছি মা, এতক্ষণে উঠেছেন বোধহয়। মোমেনা বেগম এই শব্দহীন ভাষা ঠিক বুঝলেন না, তবে আন্দাজ করতে পারলেন মহিজ ওঠেনি এখনো। উনি আদেশের স্বরে বললেন, মোর বাপ এখনো ওঠে নাই, তুমি বইয়া করতেছো নাকি? যাও, ওরা জলদি ডাইকা লইয়া আহো। উক্তি আস্তে করে ইতিবাচক মাথা নাড়ল, চঞ্চল পায়ে অগ্রসর হলো নিজেদের ঘরের উদ্দেশ্যে। জান্নাত মাদুরে রাখলো ডাল ভর্তার স্টিলের বাটি। দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলো উক্তি। এসেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বিছানায় বসে মহিজ, হাতে মোবাইল স্ক্রল করছে, কিন্তু ঠিক অনুভব করেছে স্ত্রীর অনুপস্থিতি। তাই তো মোবাইলে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, খাওন বাড়ছে? উক্তির মুখনিসৃত হলো সূচনা শব্দ। হ্যাঁ বোধক উত্তর গণনা করে উঠে দাঁড়ালো মহিজ। মোবাইল রাখলো বা হাতের শক্ত মুঠোয়। ঘুরে তাকালো স্ত্রীর পানে। লাল রঙের শাড়ির আবরণে আবৃত তার টুকটুকে লাল বউটা। বউকে দৃষ্টিবন্দী করতে মনের মাঝে এক ফলে সুখের হাওয়া ছড়িয়ে গেল। পলক ঝাপটে পা বাড়ালো মহিজ। দৃষ্টি একদম স্থির স্ত্রীর ছোট আদর অবয়বে। মানুষটির সম্মুখে ধাবমান পদযুগল প্রগাঢ় চাহনি ধীরে ধীরে অবশ করে দিচ্ছিল উক্তির অস্তিত্ব। কম্পনের চঞ্চল পারদে ওঠানামা করছিল স্পন্দন, হৃদস্পন্দন। লাজে নিম্নমুখী হয়ে গেল চক্ষু পল্লব। মহিজ এলো, একদম মুখোমুখি এসে দাঁড়ালো। সুখকর চাহনিতে তাকিয়ে রইল কিছু সেকেন্ড। হাতে যে সময় কম, তাই তো নিজ অনুভূতিতে লাগাম পড়ালো। আস্তে করে বাড়িয়ে দিল ডান হাতটি। সে হাতের অগ্রগামী ভাবভঙ্গিতে কেমন শিউরে উঠল উক্তি। বাম গালের ত্বকে আলতো করে বলিয়ে গেল প্রিয়র বৃদ্ধাঙ্গুল। উক্তির শ্বাস প্রশ্বাস অস্থির করে মিটিমিটি হেসে ঘর থেকে বেরিয়ে গেল হাসান সাহেব। এদিকে অনুভূতির সুগভীর তটিনীতে নীলীন হয়ে চলেছে রমণী। পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে। আজ রহমতের প্রথম রোজা রাখার উদ্দেশ্যে সেহরিতে উঠেছে মুসলিম বিশ্ব। মুইজ তার পরিবারের সদস্যরা সেহরি খেতে বসেছে। ঘুমে ঢুলু ঢুলু চোখে খাচ্ছে মুন্নি। এই রোজা রাখা তার মোটেও পছন্দ নয়। সারাটা দিন না খেয়ে থাকতে হয়, একদম অসহ্য লাগে। পেটে অসহ্য যন্ত্রণা হয়, খিদে বৃদ্ধি পায়। মজাদার সব খাবার খালি চোখে পড়ে। লোভে লক লক করে ওঠে জিভ। স্রেফ ছোট ভাইয়ার ভয়ে সেহরির জন্য উঠতে হয়। গত রমজানে যে ভেলকি দেখিয়েছিল না, আজও মনে পড়লে আটকে ওঠে আত্মা। তাই তো ভয়ের তো মনে সেহরি খেতে একদম কচি ভদ্র মেয়ের মতো উঠে পড়ে সে। নইলে ভাইয়া ছাড়বে না যে। হায়রে বোকা বান্দি, রবের ভয়ে নয়, বরং ভাইয়ের ভয়ে সেহরি খেতে উঠেছে সে কি জানে না সেহরি গুরুত্ব ও ফজিলত? মুসলিম উম্মার সর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব, এবং যে ব্যক্তি তা ইচ্ছাকৃত খায় না সে গুনাহগার নয়। আর এ কারণেই যদি কেউ ফজরের পর জাগে এবং সেহরি খাওয়ার সময় না পায়, তাহলে তার জন্য জরুরি রোজা রেখে নেওয়া। এতে তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তখন যখন সে কিছু খেতে হয় মনে করে তখনই ফজরের পর কিছু খেয়ে ফেলবে। সেক্ষেত্রে তাকে সারাদিন পানহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং রমজান পরে সেই দিন কাজা করতে হবে। সেহরি খাওয়া যে উত্তম তা প্রকাশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বিভিন্ন কথার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। তিনি সেহরিকে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। বুখারী 1823, মুসলিম 1095 নং। তোমরা সেহরি খেতে অভ্যাসী হও, কারণ সেহরি হলো বরকতময় খাদ্য।
আহমদ মুসনাদ, নাসাই শহীহুল জামে সাগির, আলবানি 4081 নং। ইরবাস বিন সারিয়া বলেন, একদা রমজানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেহরি খেতে ডাকলেন, বললেন, বরকতময় খানার দিকে এসো। আহমদ মুসনাদ, আবু দাউদ, নাসাই, ইবনে হিব্বান, সহি ইবনে খুজাইমা, সহি শহীহুল জামে সাগির, আলবানি 7043 নং। সেহেরিতে বরকত থাকার মানে হলো সেহেরি রোজাদারকে সবল রাখে এবং রোজার কষ্ট তার জন্য হালকা করে, আর এটা হলো শারীরিক বরকত। পক্ষান্তরে শরঈ বরকত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন এবং তার অনুসরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেহরির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তা দিয়ে মুসলিম ও আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য চিহ্নিত করেছেন। তিনি অন্যান্য ব্যাপারে তাদের বিরোধিতা করার মতে তাতেও বিরোধিতা করতে আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেন, আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হলো সেহরি খাওয়া। মুসলিম 1096, আবু দাউদ 2343, ফাসি মুসনিদ 98 পৃষ্ঠা। সেহরি খাওয়ার সময় হলো অর্ধরাত্রির পর থেকে ফজরের আগে পর্যন্ত, আর মুস্তাহাব হলো ফজর হয়ে যাওয়ার আশঙ্কা না হলে শেষ সময়ে সেহরি খাওয়া। আনাস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত জায়েদ বিন সাবিত তাকে জানিয়েছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে উঠে গেছেন। আনাস বলেন, আমি জিজ্ঞাসা করলাম, সেহরি খাওয়া আজান হওয়ার মধ্যে কতটুকু সময় ছিল? উত্তরে জায়েদ বললেন, 50 অথবা 60টি আয়াত পড়তে যতটুকু সময় লাগে। বুখারী 575, 1921, মুসলিম 1097, তিরমিজি 703 নং। এখানে আয়াত বলতে মধ্যম ধরনের আয়াত গণ্য হবে, আর এই শ্রেণীর 50 অথবা 60টি আয়াত পড়তে মোটামুটি 15 অথবা 20 মিনিট সময় লাগে। অতএব সুন্নত হলো আজানের 15 অথবা 20 মিনিট আগে সেহরি খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ খুব তাড়াতাড়ি সময় হওয়া মাত্র ইফতার করতেন এবং খুব দেরি করে সেহরি খেতেন। বাইহাকি 4 অথবা 238, ইবনে আবি শাইবা মুসান্নাফ 8932 নং। সুতরাং সেহরি আগে আগে খেয়ে ফেলা উচিত নয়। মধ্যরাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়া তো মোটেই উচিত নয়, কারণ তাতে ফজরের নামাজ ছুটে যায়। ঘুমিয়ে থেকে হয় তার জামাত ছুটে যায়, নচেত নামাজের সময় চলে গিয়ে সূর্য ওঠার পর চেতন হলে নামাজটাই কাজা হয়ে যায়। নাউজিবিল্লাহ মিন জালিক। আর নিঃসন্দেহে এটি একটি বড় মুসিবত যাতে বহু রোজাদার ফেসে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমিন। তমস্র রজনী। পবিত্র মাহে রমজানের আজ তৃতীয় রোজা অতিবাহিত হয়েছে। তারাবি নামাজ আদায় করে বিছানায় বসে উঠতে, মাথা আবৃত হিজাবে, সতর ঢাকা তার, একনিষ্ঠভাবে কোরআন শরীফ তেলাওয়াত করছে সে। সময় তখন রাত 9:15। কিছুটা সময় তেলাওয়াতে কেটে গেল। ঘরে আগমন হলো স্বামী মানুষটির। চোখ তুলে তাকালো উক্তি, দেখলো তার একান্ত মানুষটিকে। সারাটা দিন শেষে প্রিয় মানুষটির উপস্থিতিতে উৎফুল্ল হলো তনমন। সম্মানের সহিত কোরআন শরীফ বুকে আগলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উক্তি। কোরআন শরীফ যথাস্থানে রেখে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সালাম জানালো। ওয়ালাইকুম আসসালাম। ক্লান্ত কণ্ঠে সালামের জবাব দিল মুইজ। এসে ধপ করে বসলো বিছানায় এক কিনারে। উক্তি এক গ্লাস পানি হাতে ছুটে এলো। মুইজ বা হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ডান হাতে নিল পানির গ্লাস, 3 ঢোকে পানি পান করলো। উক্তি উপলব্ধি করতে পারছে স্বামী তার কতটা ক্লান্ত, এ মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। তাই তো দুরন্ত পায়ে সরে গেল। আলনা হতে নিয়ে নিল ধোয়া লুঙ্গি, গামছা, স্যান্ডো গেঞ্জি। সেসব নিয়ে স্বামীর কাছে এলো, বাড়িয়ে দিল। মুইজ স্ত্রীর দিকে না তাকিয়ে হাতে নিল ওসব। ততক্ষণে শার্টের সকল বোতাম খোলা হয়ে গিয়েছে। দুহাত নাড়িয়ে শার্টকে দেহ হতে মুক্ত করলো। উঠে দাঁড়ালো মুইজ, গলায় গামছা জড়িয়ে নিল, লুঙ্গি পরে নিল এবং খুলে ফেললো পরিহিত প্যান্ট। হাত বাড়িয়ে এসে প্যান্ট হাতে নিল উক্তি। মুইজ ধীর পায়ে ঘর হতে বেরিয়ে গেল। উদ্দেশ্য হাত মুখ ধুয়ে সতেজ হওয়া। পুরোটার সময় উক্তি ছিল এক প্রকার উজ্জ্বল, অবহেলিত। সে যেন সশরীরে উপস্থিত থেকে অনুপস্থিত। স্বামী হতে অপ্রত্যাশিতভাবে প্রাপ্ত অবহেলা রমণীর হৃদয়ে গাঢ় আঁচড় রেখে দিল। আধারে তলিয়ে গেল গৌর মুখখানি। রাত্রি তখন। বিছানায় পাশাপাশি বসে বিল্লাল ও বাবা তোফায়েল সাহেব পিতা পুত্র ফ্যামিলি ফটো অ্যালবামে পুরোনো দিনের কিছু স্বর্ণালী মুহূর্তের ছবি দেখছে। পারিবারিক অসংখ্য মুহূর্তে এই অ্যালবামে বন্দী রয়েছে। ফটো দেখতে দেখতে একটি ফটোতে এসে থামলো বিল্লাল। ছবিতে দেখা যাচ্ছে বছর দেড়ের এক শিশুকন্যা বিছানায় বসে, হাতে একটি প্লাস্টিকের তৈরি পাতিল। এক দৃষ্টিতে পাতিলের দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটি, ঠোঁটে অকৃত্রিম এক সোনারদ ঝলমল করে চলেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, কি কিউট লাগছে আমার বোনটাকে, কারণ নজর না লেগে যায়। পুত্রের কথায় সশব্দে হেসে উঠলেন তোফায়েল সাহেব। কি যে বলো না বেটা, কার নজর লাগবে? কেন, তোমার একমাত্র বউ?
রাক্ষসী রানী কোহিনূর রানী। ছেলের অকপটে স্বীকারোক্তি শুনে স্তব্ধ বয়স্ক তোফায়েল। এসব কি বলছো বেটা? ঠিকই তো বলেছি। বলি বাবা, দুনিয়াতে এত এত ইনোসেন্ট মেয়ে থাকতে তোমার নজর ওই কটকটিতে গিয়ে আটকালো কি করে? হাউ? তোফায়েল সাহেব বেদনা বিদুর হেসে বললেন। তখন ওই কটকটি যে ইনোসেন্টই ছিল, তাই? অবিশ্বাসের সুরে বলে উঠল বিল্লাল। হুঁ, বলেছে তোমারে মা আর ইনোসেন্ট? অসম্ভব। দিনরাত খালি কিভাবে ভেজাল লাগাবে সে ধান্দায় থাকে। প্রসঙ্গ বদল করতে তোফায়েল সাহেব বলে উঠলেন। ছাড়ো না বেটা এসব। দেখো উক্তিমাকে কি কিউট লাগছে। খেলনা সেটটা পেয়ে সেবার খুব খুশি হয়েছিল। হবে না, ওটাই তো প্রথমবার ওর জন্য উপহার স্বরূপ ফুল। সেটা খেলনা ছিল। এর আগে কেউ কখনো দিয়েছে নাকি? দিলেও নামমাত্র খেলনা দিয়েছিল। তুমি তো ফার্স্ট টাইম কোনো খেলনা সেট উপহার দিলে, একদম মনের মতো। কি করব বলো, সবার মতো আমি তো আর অন্ধ হয়ে যাইনি। চোখ থাকতেও কি করে না দেখা করতাম। বিল্লাল মৃদু কণ্ঠে বলল। সবাই এমনটা কেন করছে বাবা? আমাদের উক্তি কি করে অপয়া অলক্ষী হতে পারে? এই সম্ভব? জানি না বেটা, সবাইকে বলে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। তোফায়েল সাহেব দুঃখ মিশ্রিত কণ্ঠে বললেন। অকস্মাৎ বিল্লাল কিছু একটা ভেবে উৎফুল্ল হয়ে বলে উঠল। ইয়াহু! কি হয়েছে? কি হয়েছে? কৌতূহলী হয়ে তাকিয়ে তোফায়েল সাহেব। কি হয়েছে? তুমি শুধু দেখো বাবা, কি করি আমি। মিটিমিটি হাসছে বিল্লাল। ছেলের ভাবগতিক ঠিক সুবিধা ঠেকছে না তোফায়েল সাহেবের নিকটে। ছেলে এমন বিটকেল হাসি হাসছে কেন? কি করতে চলেছে ও? হু? হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ঘড়ির কাঁটা তখন 11টার কাছাকাছি। ঘুমের প্রস্তুতিতে মগ্ন শহরবাসী। বাইরের বাইরে এক গাছতলায় দাঁড়িয়ে সে, বাহাত থেকে গাছের দেহে। অপরিচিত এক ব্যক্তিকে সরাসরি মেসেঞ্জারে কল করে বসল মুইজ হাসান। ওপাশ হতে সে ব্যক্তি অত্যন্ত বিনম্র কণ্ঠে সালাম দিয়ে পরিচয় শুধালো। মুইজের শ্বাস প্রশ্বাস তখন অস্থির। বুকের পাটা ফুলে ফেঁপে উঠেছে। করছে অবিরাম চঞ্চলতায় ভরপুর ওঠানামা। মুখশ্রী রাগে রক্তজবা। সে দাঁতে দাঁত পিষে বলল। ওয়ালাইকুম আসসালাম। তুই কেডা? আগে হেইয়া ক। আজব কাণ্ড ভাইজান। রাত দুপুরে নিজে ফোন করে নিজেই আবার পরিচয় জানতে চাইছেন কেন? এখনো বুঝে উঠতে পারেননি আমি কে হতে পারি? আপনার ওয়ান অ্যান্ড অনলি বউয়ের খুব কাছের একজনই হই। সেই জন্মলগ্ন থেকেই ওর সাথে আছি, পাশে আছি, ইনশাল্লাহ চিরকাল থাকবো। মধুমাখা কণ্ঠে 1 কেজি চিনি মিশিয়ে বলল অজ্ঞাত ব্যক্তি। আর মুই হারা জীবন বাসন মাজতাম। অত্যন্ত তেসরা প্রশ্ন ছুড়ে দিল মুইজ। ফোনের ওপাশে থাকা বিল্লাল এমন অনাকাঙ্ক্ষিত বাউন্সে কেমন বোকা বনে গেল। চোখে মুখে হালকা অবাক্তর রেশ। হাল্লার পোহালা, হাসা গইরা ক তুই কেডা? মোর বউরে সিনস কেম্বালে। তোফায়েল সাহেব আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে। ভাতিজি জামাই এমন মুখ খারাপ করছে কেন? পিতা ও পুত্র বসেছিল পাশাপাশি। বিল্লালের হাতে মোবাইল, লাউড স্পিকার চালু করা। বিল্লাল অসহায় কণ্ঠে ফিসফিসিয়ে বলল বাবাকে। বাবা, গালে দেয় তো। উনিও ফিসফিসিয়ে বললেন। একদম ঠিক আছে, আরো করো রাত বিরাতে প্র্যাঙ্ক। আমি আবার কি করলাম? শুধুমাত্র বেবি দুষ্টুমি তো। কাঙ্ক্ষিত জবাব তো মিলছেই না। উল্টো ফোনের ওপাশ হতে ফুসুর ফুসুর গুজুর গুজুর শোনা যাচ্ছে। মেজাজ চড়ে গেল হাসান সাহেবের। আব্বে ওই কথা কস না গে। মোর বউয়ের ছোটকালের ছবি তুই কুম্বে পাইলি? কেমনি চিনস রে? বিল্লাল এমন তার বিনোদনদায়ক মজা নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাইল না। মিটিমিটি হেসে বলল। আপনি ঠিক বুঝতে পারছেন, আপনার মন ঠিক বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি সে। শালা, তোরে সামনে পাইলে পাড়া দিয়ে একবারে নরলি ছুড়াই হালাইতাম। মোর লগে মস্কারা করস? এত এত গালিগালাজের ভারে নুয়ে পড়ছিল পিতা ও পুত্র। বিল্লাল হাত কামড়ে কেঁদে দেবার উপক্রম। জীবনে আর কোনোদিন রাত দুপুরে প্রাং করতে যাবে না সে, এই প্রমিস, পাক্কাওয়ালা প্রমিস। তোফায়েল সাহেব ছেলেকে ইশারায় বললেন। কল কেটে দাও বেটা, নইলে রাতভর গালির বর্ষণ হবে। কার বউ নিয়ে প্র্যাঙ্ক করতে গিয়েছো তুমি? বুঝতে পেরেছো কি? জি আব্বা, বুঝছি। রমজান মাসে মজুদে থাকা সকল গালি একে একে চালান করতে লাগলো হাসান সাহেব। ওদিকে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বাকি দুজনের।
মুইজ উপহার দিল জঘন্য এক গালে, আর সইতে পারল না ওরা। চট করে কল কেটে দিল বিল্লাল। ফোঁস করে ইয়া লম্বা এক শ্বাস ছাড়লো। কাঁদো কাঁদো চেহারায় তাকালো বাবার দিকে। আব্বা, দুনিয়ার কোন দুলাভাই আর আপন শালাকে এভাবে মুখের ওপর হালার পর হালা বলে? বলো না। তোফায়েল সাহেব ঘন ঘন শ্বাস ফেলে বললেন, জানি না বেটা, আমি কিচ্ছু জানি না। ভাগ্যিস রোজা রেখে এই ফোন কলে কথা হয়নি, নইলে নির্ঘাত রোজা হালকা হয়ে যেত। গালির কি ছিরি! হতাশাজনক কণ্ঠে বিল্লাল বলে উঠল, সে আবার বলতে? আমার তো এখন নিজের চুল নিজেরই ছিটতে মন চাইছে। কোন দুঃখে যে ভাইয়ের সাথে মেসেঞ্জারে আতলামি করতে গেলাম, এখন বোঝো ঠেলা, কান রীতিমতো ঝাঁঝা করছে। ছোট্ট করে বললেন তোফায়েল সাহেব। উঠে দাঁড়ালেন বিছানা ছেড়ে। বিল্লাল আনমনে একাকী বিড়বিড় করে বলে উঠল, উক্তি বোন আমার, তোর ট্যালেন্ট বরের এমন সুন্দর ট্যালেন্ট সম্পর্কে তুই জানিস কি? এত সুন্দর মনোরম গালি, আহা, কান দুটো এখনো অঝরে কাঁদে। মাথার উপর দাউ দাউ করে জ্বলছে আগুন। বিনা দ্বিধায় 3-4টে বারবিকিউ সুন্দর মতো তৈরি করা হয়ে যাবে। মুখখানা এমন লাল হয়েছে যেন কোনো চিত্রশিল্প অপটু হাতে লাল রঙের আঁকিবুকি এঁকেছে। ঘামে ভেজা দেহটা নিয়ে ঘরে প্রবেশ করলো মুইজ। এসেই চক্ষুজোড়া ব্যস্ত হয়ে পড়ল সঙ্গিনীর খোঁজে। বেশি খুঁজতে হলো না, চট করে চক্ষু দৃষ্টি খুঁজে পেল তারে। বিছানায় শুয়ে উঠতি, বুকে ভর দিয়ে কোমল দেহ, মেঘবরণ কেশরাশি ছড়িয়ে পিঠের ত্বকে, পরনে ম্যাজেন্ডা রঙের সুতি শাড়ি, ব্লাউজ। শাড়ি পরিহিতা উপর হয়ে শায়িত রমণী নিঃসন্দেহে একান্ত পুরুষের দৃষ্টিতে লাস্যময়ী। তবে আজ আর মতিভ্রম ঘটল না। সশব্দে দরজার ছিটকিনি ভেতর হতে আটকে দিল মুইজ। বড় বড় কদম ফেলে এগিয়ে গেল বিছানায়। উঠে পড়ল সেথায়, ডান হাঁটুতে ভর দিয়ে বসলো। একটুও কালক্ষেপণ না করে একদম নির্দয়তার সহিত টেনে ধরল উক্তির বাম কোণয়। হ্যাসকাটানের শোয়া হতে তুলে ফেলল। ধরফড়িয়ে উঠল মেয়েটা। লহমায় তীব্র গতিতে আশ্রে পড়ল স্বামীর চওড়া প্রশস্ত বক্ষসীমায়। নয়নে বন্দী হলো দুজোড়া নয়ন। অশ্রুমাখা চোখ দুটাই উপস্থিত সীমাহীন অভিমানের ছোঁয়া। আর সে মানুষটির অন্তরে ঈর্ষার কুয়া। স্ত্রীর দুহাত শক্ত করে চেপে ধরল মুইজ। চট করে কোমল নরম হাত স্বীয় শক্ত দুটো মুঠোয় বেঁধে চেপে ধরল উক্তির পিঠে। দুজনের বক্ষদেশ ছুঁয়ে উক্তি মাথায় মৃদু গুঙ্গিয়ে উঠল। সেদিকে ভ্রুক্ষেপ না করে মুইজ অভব্য স্বরে শুধালো, পোলাটা গাডা, তোর ছোটকালের ছবি কমবে পাইলো? উক্তি তো ভাই বিল্লালের দুষ্টমি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ, জানে না সেসবের বিন্দু বিসর্গ। এছাড়াও মনে জমেছে কৃষ্ণ কালো মেঘ। তাই তো দৃষ্টি সরিয়ে বামে স্থির করল উক্তি। অভিমানে ফুলেছে ঠোঁট, ফুলেছে গাল। এত আদর আদর লাগছে কেন? এভাবে দৃষ্টি সরিয়ে নেয়াই খেপে গেল বুনসার। নিজের বুকে আরো শক্ত রূপে চেপে ধরল স্ত্রীকে। ফলস্বরূপ উক্তি ব্যথা পেয়ে স্বামীর দিকে তাকাতে বাধ্য হলো। মানুষটি হিসেসিয়ে শোধালো, ওকে পোলাটা ক্যাডা হাসা কইরা ক, আর মটকা গরম করিস না সিমরি। উক্তির ঠোঁট জোড়া স্বল্প কেঁপে উঠল। মুখনিসৃত হতে লাগলো গরম শ্বাস। চক্ষু গড়িয়ে গালে নামলো বাড়িধারা। অকস্মাৎ কি হলো কে জানে। মুইজ হাসান নামক নির্দয় পুরুষটির খ্যাপা মস্তিষ্ক একদম শান্ত হয়ে গেল। নদীর জলের ন্যায় শান্ত, স্থির। স্ত্রীর দু চোখে নোনা জলের উপস্থিতি, তাও কিনা শুধুমাত্র ওর জন্য। এ কেমন স্বামী সে, যার জন্য স্ত্রীর চোখে জল? সে যে মস্ত বড় অধম। তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়ে গেল পুরুষটা। ঢিলে হলো শক্ত হাতের বাঁধন, ডান হাতটি স্থাপন। এই কি হইছে তোর, কান্দুস কে? এত নমনীয় স্বরে অভিমানের পাহাড় চরচর করে ভেঙে গেল বোধহয়। অঝোর ধারায় বৃষ্টি গড়িয়ে নামছে দুচোখ বেয়ে। উক্তি জোরপূর্বক নিজেকে স্বামীর বাহুবেষ্টনী হতে মুক্ত করতে উদগ্র হয়ে উঠল। এতে অসহায়ত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মুইজ। বউ এমন করছে কেন? কেন ওর থেকে দূরে সরে যেতে চাইছে? সে কি এতটাই ক্ষমার অযোগ্য? অপরাধ করে ফেলেছে যার জন্য ওর উপস্থিতি স্পর্শ সে সইতে নারাজ? না না না, মুইজ বিন্দুমাত্র দূরত্ব সইতে নারাজ। সে আরো সযত্নে নিজের বুকে আগলে নিল সঙ্গিনীকে। আকুলতম স্বরে ডেকে উঠল, এই বউ কান্দে না, মুই সরি তো। এ প্রথমবারের মতো নিজের কোনো আচরণের জন্য স্ত্রীর নিকটে সে ক্ষমা প্রার্থী। তবে আজ যে ক্ষমা করতে নারাজ মিসেস উক্তি। এই মানুষটি পচা। তার সুন্দর ফুরফুরে মেজাজ নষ্ট করে দিয়েছে, অবজ্ঞা করেছে তাকে, কষ্ট দিয়েছে খুব। সে আর থাকবে না এই লোকটির সাথে। লোকটা ভালো না, পচা, খুব খুব পচা। উক্তি ছটফটিয়ে চলেছে, নিজেকে ছাড়াতে চাইছে। বারবার মুখ নিঃসৃত হচ্ছে আ সূচক দুর্বদ্ধ ধ্বনি। স্ত্রীর এমন তার প্রতিক্রিয়ায় ভরকে গেল মুইজ। স্ত্রীর এই রূপ তার নিকট অচেনা, নয়া। তবুও ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। আর এক ফোঁটাও কষ্ট দেয়া যাবে না তার প্রিয়তমাকে। যেমন ভাবনা তেমন কাজ। শক্ত বাঁধনে স্ত্রীকে নিজের সনে আগলে রেখেছে মুইজ।
উক্তি দুহাত এলোপাথারি সঞ্চালন করে চলেছে, নিজেকে মুক্ত করতে চাইছে। চোখে মুখের অবস্থা বেহাল, অঝরে কেঁদে কেটে রক্ত জবার রঙে রেঙেছে সে। দুজনের মধ্যে যেন অদৃশ্য হুড়োহুড়ি লেগে গেল। আকস্মিক ভারসাম্য হারিয়ে ফেলল উক্তি। বিছানায় ধপাস করে আশ্রে পড়ল সে, আর তার কমনীয় দেহ বল্লরিতে ঠাঁই মিলল জনাব হাসানের। উক্তি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। এই সামান্য প্রচেষ্টার বিনিময়ে যে প্রতিক্রিয়া এলো তা ছিল সম্পূর্ণ অকল্পনীয়, অভাবনীয়। পুরুষালী অধরষ্টের অন্তরঙ্গতায় সময়ের সঙ্গে সঙ্গে লুণ্ঠিত হতে লাগলো উক্তির গমরা মুখভাবের প্রতিটি ফোঁটা। উক্তি কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পেল না নিজেকে এই আকাঙ্ক্ষিত স্পর্শ মায়া হতে সরিয়ে নেওয়ার। তার শরীরে বহমান উষ্ণ রক্ত যেন এ আদর সোহাগের আতিশয্যে হিমায়িত হয়ে যাচ্ছে। রমণীর চক্ষু ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। চোখের পাতায় নামলো আধার। আনমনেই নিজের সঙ্গে আগলে নিল স্বামীকে। প্রায় মিনিট 20 কাটলো তাদের স্বপ্নপুরীর মতো নান্দনিক মুহূর্তে। বিছানায় পাশাপাশি শুয়ে মুইজ উক্তি, একে অপরের দিকে ঘুরে শুয়ে তারা। মুইজের চোখে মুখে দুষ্টু আভা, লজ্জা মিশ্রিত অবনত চাউনিতে উক্তি। গাঢ় আদরমাখা স্বরে ডেকে উঠল মানুষটি। বউ। আহা, হৃদয় শীতলীকরণ করা সে ডাক অন্তর্ভেদ করে ছুঁয়ে ছুঁয়ে যায়। উক্তি এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলো। ওই দুষ্টু চাহনি তাকে যে শান্তি দিতে নারাজ। ও বউ, কেমন লাগলো মান ভাঙনের বিশেষ পদ্ধতি? পুরো আগুন না? লজ্জা চরম বেষ্টনীতে অবরুদ্ধ হয়ে উঠতে তপ্ত হয়ে উঠছিল দুই কান। লালিমায় রঙিন মুখশ্রী। মরিচ নয়ন জুড়িয়ে সে মুখশ্রী দেখল, হলো মুগ্ধ। লোকটা আসলেই খুব পচা। মরিচ আস্তে ধীরে স্বাভাবিক হলো, ওকে বলল, বহুত মন কেমন করতেছিল। কেন, কি হয়েছে? উক্তি সত্যিটা বলতে চাইল না, ইশারায় বোঝালো কিছু হয়নি। কথাটা ঠিক মনোপুত হলো না মরিচের। সে বলল, মিশা কথা কবি না, হাসা কইরা ক, কি হয়েছে? উক্তি চট করে দৃষ্টি সরিয়ে নিল, মিথ্যা ভাব লুকোতে বলল, কিছু হয়নি তো। মরিচ অকস্মাৎ ওর হাত ধরে টেনে নিল, একদম নিচের বাহু বন্ধনে। শিহরণে রমণীর শ্বাস প্রশ্বাস উথাল পাথাল। প্রিয় নারীর কপালের ঠিক মধ্যিখানে ক্ষুদ্র চুমু এঁকে দিল পুরুষটি। অনুরোধের স্বরে বলল, মোর ধারে কবি না বউ, মুই তো তোর জামাই লাগি, সবচেয়ে আপন জন। মোর লগে আবার কি এর লুকোচুরি? ক না বউ, কি হয়েছে? এমন অনুরোধের স্বর আসলেই চমকপ্রদ ছিল। উক্তি বিশ্বাস করে উঠতে পারছিল না ওর আপত্তি সত্ত্বেও মানুষটি কিভাবে এত ধৈর্য ধরে আছে, ওকে সত্যি বলতে অনুরোধ করছে। আজ এখানে অন্য কেউ হলে কি সে মানুষটির রাগে গজগজ করে উঠত না? অবশ্যই উঠত, নিঃসন্দেহে উঠত। উক্তি এবার সত্যি দুর্বল হয়ে পড়ল, আর লুকোচুরি করা সম্ভব নয়। সে আস্তে ধীরে গলনালী সিক্ত করে নিল, নিজেকে প্রস্তুত করে নিল। ধীরে ধীরে হাতের ইশারায় বলতে লাগলো, আপনি আজ? মহিত জিজ্ঞাসু কৌতূহলী দৃষ্টি মেলে তাকিয়ে। বাহির থেকে এসে কেমন অদ্ভুত আচরণ করছিলেন, আমার দিকে একবারের জন্য ফিরেও তাকাননি, কথা বলেননি। আজকের আগে তো কখনো এমনটা হয়নি, আজই প্রথম হলো। তাই জানি না কেন খুব অভিমান হলো, খারাপ লাগছিল। অবশ্য খারাপ লাগার কথা নয়, সব দিন তো আর এক নয়, সবসময় কি আর সবাইকে প্রাধান্য দেয়া যায়? শেষের কথাটিতে মিশেছিল অফুরন্ত অভিমান। সে কি মইজ হাসান উপলব্ধি করতে পারল? উক্তির কথা শুনে মানুষটি স্বল্প হেসে ফেলল, ওকে বলল, তুই এই লাইগা রাগ করছিলি? ওই আরো ভাবলাম কি না কি হয়েছে। তুই হাসাই পাগলি রে। পাগলে কথাটা শুনে উক্তির কেমন রাগ হলো, স্বল্প অভিমান হলো। সে অভিমানে টলমল করে উঠল দুচোখ। হ্যাঁ, সে তো এখন পাগলি। বরের উপর রাগ করেছে না, এখন তো পাগলি হবেই। অভিমানী উক্তির অভিমান যে উচ্চ মাত্রায় পৌঁছেছে তা বুঝতে অসুবিধা হলো না জনাবের। মহিজ এমন তার গুরুতর মুহূর্তে মোটেও হাসতে ইচ্ছুক নয়, তবুও হালকা হেসে ফেলল সে। ঠোঁটের সীমান্তে চিলিক দিয়ে উঠল সরু এক রেখা। ফলস্বরূপ উক্তির দুচোখ ছাপিয়ে বাড়িধারা নামল। ভারী সে বর্ষণ, থামাবার নামমাত্র নেই। বউকে এমন নিঃশব্দে কাঁদতে দেখে মহিজ সত্যিই ব্যথিত, পীড়িত। সহ্য হচ্ছিল না আর। উক্তিকে সুহাগী স্পর্শে নিজ বাহুডোরে আবদ্ধ করে নিল সে। চুপটি করে শালিক পাখির ন্যায় মিশে মেয়েটি। অশ্রুধারা তখনও বহমান। মহিজ হালকা পরশে দুহাতের তালুতে ভরে নিল স্ত্রীর মুখশ্রী। উক্তি রক্ষীপুট পিটপিট করে চলেছে। ধীর লয়ে ওর পানে এগিয়ে এলো মহিজ। অর্ধাঙ্গিনীর মায়াবী চোখ দুটোর পাতায় আলতো চুমু ছুঁয়ে দিল। আবেশে রমণীর চোখ বুজে গেল, বা হাত চেপে বসলো স্বামীর কাঁধে। বৃদ্ধাঙ্গুলের নরম পরশে সহধর্মিনীর গালে বহমান অশ্রুজল মুছে ফেলল মইজ। মিহি আকুলি বিকুল স্বরে বলল, চোখ খোল বউ, এই বুকের আর যন্ত্রণার পাহাড় বানাইস না।
সে কণ্ঠের আকুলতার উক্তির বক্ষস্থলে চরম সাড়া দিল। সক্রিয় হলো মস্তিষ্ক, ঘন শ্বাস প্রশ্বাস, অস্থির কায়, মুদিত চক্ষু পল্লব মেলে আস্তে আস্তে তাকালো মেয়েটি। স্বামী তখন ওর পানেই তাকিয়ে। দুজনার নয়নে নয়নে কিয়ৎক্ষণ নিঃশব্দ আলাপন হলো। অতঃপর মুইজ উদ্দেশ্যহীনভাবে বলে চলেছে, আইজ অফিসে একখান ঝামেলা হয়েছিল, ফাইল লইয়া কেসাল হইছে, এক হারামির লাগ্গা অশান্তি হইছে, হেইয়ার লাগ্গা মনে মেজাজ বিক্ষিপ্ত আসিল, কথা কওনের কিংবা পীড়িত করার মুড আসিল না। বুঝবার পারি নাই এতেই মোর বউ কাইন্দা কাইট্টা দুনিয়া ভাসাইব। শেষোক্ত বাক্যে মিশে রসিকতা, চোখে মুখে অর্থপূর্ণ হাসির আভা। উক্তি লজ্জিত, অত্যন্ত লজ্জিত। সে বুঝতে পারেনি, না বুঝেই কেমন বোকার মতো আচরণ করে ফেলেছে। মূল্যবান অশ্রু ছড়িয়ে বোকামির বহিঃপ্রকাশ করেছে। আসলেই তো মানুষটা সারাবেলা পরিশ্রম শেষে ঘরে ফিরেছিল, স্বাভাবিকভাবেই ক্লান্ত, মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে থাকতে পারে, পথে ঘাটে কিংবা অফিসে অনাহত ঘটনা ঘটে থাকতে পারে। সে অত সব না ভেবেই এভাবে ভেঙে পড়ল। লজ্জা কি লজ্জা! এই লজ্জিত মুখ সে দেখাবে কি করে? মানুষটি কি এই নিয়ে হাসি তামাশা করবে না? করতেই পারে। খানিকের ভাবাভাবির সমাপ্তি ঘটিয়ে উক্তি লজ্জায় রঙিন টুকটুকে মুখে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, সরি, আমি বুঝতে পারিনি, এমনটা আর হবে না। মুইজ তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো, কেন হইব না কেন? মুই তো চাই আরো হোক, মাঝে মধ্যে এমন একটু আধটু ঠুয়াঠুই লাগুক, তারপর একসেরে খালি। উক্তির একান্ত অসভ্য পুরুষটির ডান চোখ টিপে দিল, ঠোঁট নাড়িয়ে বলল দুটো সভ্যহীন বাক্য। পরি কি মরি করে লাজুক উক্তি মুখ লুকানো স্বামীর বুকে। ছি, এই লোকটা এত বেলাজ, বেশরম কেন? কেন গো কেন? ভাবুক কন্যা ক্ষণিক বাদে চুলের ভাঁজে অনুভব করলো এক অকৃত্রিম আদুরে পরশ, তার স্বামীর পরশ। আধারিয়া রজনীতে ধীরে ধীরে শান্ত নীরব হয়ে আসছে গোটা নগরীর কোল। সে শান্ত নীরব নগরীর এক প্রান্তে অবস্থিত হোটেলটি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য বেশ আদর্শ পরিচিত। সে হোটেলের অভ্যন্তরীণ পরিবেশ হয়তো উচ্চবিত্ত শ্রেণীর জন্য গা ঘিনে। কেমন রংচটা দেয়াল, মৃদু শুভ্র আলোর উপস্থিতি, প্লাস্টিকের পানির জগ, স্টিলের গ্লাস, চেয়ার, টেবিল, রান্নার পরিবেশ সবটাই নিম্নবিত্ত মধ্যবিত্তের মনের মতো, তাদের জন্য মানানসই। হোটেলের পূর্ব কোণের এক টেবিলে মুখোমুখি বসে মুইজ ও বন্ধু চয়ন। মুইজের শ্যামসুন্দর মুখ জুড়ে অকাল মেঘোদয়, চয়ন নির্বাক বসে। আস্তে ধীরে পড়ে চলেছে বন্ধুর লুকানো চিন্তন ভাব। বন্ধুর অবস্থা তার অজানা নয়। প্রতি বছর এ সময় ঠিক এমন মুহূর্তে তাকেও যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অকুঞ্চিত চিত্তে সবটা সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হয়। সেখানে মুইজের দুখাতে পর্বতসম বোঝার ভারী। তাকে তো আরো গুটিয়ে যেতে হবে, এই স্বাভাবিক। দোস্ত, লঘুস্বরে ডেকে উঠল চয়ন। মুইজ সে ডাকে ভাবনার চোরাবালি হতে ছিটকে বেরিয়ে এলো। চোখ তুলে তাকালো চয়নের মুখপানে। কি ভাবলি? কিচ্ছু বুঝা উঠতে পারতাছি না রে চয়ন, মেলা খরচ, কোনটা থুইয়া কোনটা কমানোর লাহান কিছুই নাই। বেতন বোনাস বিভাগ মিলাইয়া খরচা হইয়া যাইব, মাস গেলে হাতে থাকবো একেরে কয়টা হাজার টাকা, এমনি কেমনে হইব? মুইজ উদ্বিগ্ন। কোনো উপায় কি নাই খরচা কমান্যার? না। চয়ন হতাশ। সেকেন্ডের নীরবতা সমাপ্ত করে মুইজ বলে চলেছে আপন মনে, মায়ের লেগ্গা একখান শাড়ি লাগবো, মুন্নির লেগ্গা আলিয়া কাট জামা, বড় আপার মাইয়াগো লেগ্গা দুইটা নাইরা ড্রেস। মামার ধারে বায়না করছে ওরা, নাধিয়া কেমনে বারুম ক? বড় ভাবির লেগ্গা একখান 3 পিস নিমু এবার, গতবার দিতে পারি নাই, এই লইয়া অশান্তি হইছিল। এরপর ভাইপো জীবনের লেগ্গা শার্ট প্যান্ট কিনতে হইব। বউডার লেগ্গা একখান লাল টুকটুকে শাড়িতে ওরে বড় মায়াবতী লাগে রে। শেষোক্ত বাক্যে ঝলমল উজ্জ্বলতার শোভা পেল মুইজের বদন জুড়ে। তা চক্ষু এড়ালো না বন্ধুর। সে তৃপ্তিময় হাসলো মনে মনে। ভাবের বাড়ির লোকে গো লাগিয়া? চয়ন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, ওর ভাবির লেগ্গা ভাবতেছি শাড়ি দিমু। মাগার কি শাড়ি দিমু? অত বড় ঘরের বউ, উনি মোর দেয়া শাড়ি কি পছন্দ হইব? কেন হইব না? তোর পছন্দ হইল গিয়া দেশ সেরা, মাইনসে পড়তেও বাধ্য। কেমন মলিন হাসলো জনাব হাসান। সে হাসিতে ছিল ব্যর্থতা আর গ্লানি, দরিদ্রতার সবচেয়ে বড় অভিশাপ। বান্ধবী শিমু আপার লেগ্গাও কিছু দিমু ভাবছি। মেলা ভালা মাইয়াটা, তোর ভাবির বহুত কাছের। খুব ভালো। তই ব্যয় আর তালই মশাই? ধীর স্থির শুধালো চয়ন। পরক্ষণে বন্ধুর হাব ভাব মুখভঙ্গি লক্ষ্য করে একদম খোলসবন্দি হয়ে গুটিয়ে গেল। এই রে গেল। ওই দুটার নাম নেয়ার খুব কি দরকার ছিল? এবার যে তার উপর দিয়ে আইলা সুনামি যাবে। বোম দিমু, বোম দিয়ে সোজা উড়াই দিমু ওই দুই হালার পোহারে।
মোর কষ্টের টেহাই কেনা জিনিস ওরা নিত তো নাই, নিলেও কিনা তেনা বানাই হালাইব। মোর টেহাই কি চক মারে যে অগ লেগা তেনার ব্যবস্থা কইরা দিমু? ভেবাচেকা খেলো চয়ন, তৎক্ষণাৎ হড়বড় করে বলে উঠল, ঠিক আছে, বম কিংবা তেন্না কিছুই দেওয়া লাগতো না দোস্ত, তুই শান্ত হ। ফুফ